আমার ওই দিনটির ওই যুদ্ধটির কথাও বলবো। তবে যে প্রশ্নটা আপনি তুললেন যে নির্বাচনটা কি নিয়ে আপনার শঙ্কা আছে কিনা বা দেশের মানুষের শঙ্কা আছে কিনা, আমি খুব ক্লিয়ারলি বলি, ওই আমাদের গ্রামে একটা কথা আছে, বেঈমানের বাড়ির খাওয়া খাইলে বিশ্বাস, না খাইলে কি এর বিশ্বাস। এই সরকারটাকে কেউ বিশ্বাস করতে চায় না, তারা তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। সেই কারণে তারা যে কথাই বলুক না কেন মানুষের মধ্যে একটা সন্দেহ থেকেই যায়। এটা আমার মধ্যে আছে, বাংলাদেশের মানুষের মধ্যে আছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে। কাজেই তারা যতই আল্লাহর দোয়াই খুদার দোয়াই করে বলুক ইলেকশন দিচ্ছি আমরা, শিডিউল ঘোষণা করছি, তফসিল ঘোষণা করতেছি, এই অবিশ্বাসটা থেকেই যায়। তারপরেও আমি একজন সিনিয়র নাগরিক হিসাবে এবং একজন মুক্তিযোদ্ধা হিসাবে, এবং যেহেতু আমি বাংলাদেশকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি, যুদ্ধ করে দেশটা স্বাধীন করছিলাম, সেই কারণে আমি বলতে চাই একমাত্র পথ হইল যে কোনোভাবে হোক একটা ইলেকশন হয়ে যাওয়া। তাহলে আজকের যে ক্রান্তিকালে বাংলাদেশটা আছে তার চেয়ে একটু বেটার পজিশনে বাংলাদেশটা যাবে। সেটা কি হবে জানেন? ওই যে বলতেছেন ধর্ম ভিত্তিক রাজনৈতিক দলগুলো, আমি সবগুলোকে ধর্মভিত্তিক রাজনৈতিক দল বলতে চাই না। আর অন্য রাজনৈতিক দলগুলোকে আমি বাংলাদেশের পক্ষে এত বেশি ক্ষতিকারক মনে করি না, যেটা আমি জামাত ইসলাম সম্পর্কে মনে করি। এরা ধর্মভিত্তিক রাজনৈতিক দল নয়, এরা ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক দল। এরা ধর্মের নামে ব্যবসা করে। আজকে আমি যা তাদের যে প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী সম্পর্কে যা শুনলাম, তাদের ফিলোসফি সম্পর্কে আজকেও যা আমি দেখলাম, এদেরকে যদি ধর্মভিত্তিক রাজনৈতিক দল বলা হয় তাহলে আমার মনে হইতেছে আল্লাহ বোধহয় সাংঘাতিক মানে অখুশি হবে এবং ইসলাম সবচেয়ে ছোট হয়ে যাবে। যেখানে মহিবুল্লাহ বাবনগরীর মতো একজন বিখ্যাত আলেম বলতেছেন যে এদের চেয়ে কাফের ভালো, জামাতের চেয়ে কাফের ভালো। কাজে আপনি সবকে ধর্মভিত্তিক রাজনৈতিক দল বলা এটা ঠিক হবে না। আমি জামাতকে কোনোদিন কোনো কারণে, আজকে নয়, গতকাল নয়, আগামীকাল নয়, আমি এটাকে কোনো রাজনৈতিক দল বা কোনো মানে ধর্মভিত্তিক বা ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল মনে করি না। আমি মনে করি এই দলটা একটা পাকিস্তান আমলের ভুলের মধ্যে 1941 সনে সৃষ্টি হয়েছিল, ব্রিটিশ আমলে। এরা পাকিস্তানের বিরুদ্ধে ছিল এবং বাংলাদেশের বিরুদ্ধে ছিল। এখনো যে ফাইটটা তারা করতেছে এটা বাংলাদেশের জনগণের বিরুদ্ধেই করতেছে। কাজে এটা মানুষের বিরুদ্ধে একটা রাজনৈতিক শক্তি, যারা এই দেশের মানুষকে একটা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে নিয়ে গিয়ে এই দেশে একটা জঙ্গিবাদ কায়েম করতে চায়, ধর্মের নামে যারা ইসলামকে ধ্বংস করতে চায় এবং মানুষকে যারা প্রতারিত করতে চায়। যারা 1971 সনে, এতদিন আমি একা বলতাম, এখন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন, আরো কেউ কেউ বলছেন যে 1971 সনে যারা লাখ লাখ লোককে হত্যা করেছিল মুক্তিযুদ্ধ করার অপরাধে, লাখ লাখ মা বোনকে যারা ধর্ষণ করেছিল, এইটা একটা ইসলাম ভিত্তিক বা ধর্মভিত্তিক রাজনৈতিক দল যদি আপনি বলেন তাহলে আমি মনে মনে খুব কষ্ট পাবো। কারণ আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, এইটা হলো একটা রাজাকার এবং আলবদরদের একটা ভবিষ্যৎ দল। মানে এদের পূর্বপুরুষরা রাজাকার আলবদল দালাল ছিল, এখন তারা সেই ফিলোসফিকেই ধারণ করে, এবং আমার মনে হয় যতদিন এরা এই দেশে থাকবে ততদিন এরা 71-এর ফিলোসফিকেই ধারণ করবে। এবং আমি দীর্ঘদিন যাবৎ বলতেছিলাম, যেটা আমার দল খুব বিরক্ত হচ্ছিল, মানুষও খুব বিরক্ত হচ্ছিল, যে এই যে আপনি প্রথমে ইলেকশনের কথাটা জিজ্ঞাসা করতেছেন, ইলেকশনটা মূল কন্ট্রাডিকশন বাংলাদেশে না। দিস ইজ নট দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ দ্য পলিটিক্স অফ বাংলাদেশ। বাংলাদেশের রাজনীতির প্রধান কন্ট্রাডিকশন কিন্তু ইলেকশন না। বাংলাদেশের রাজনীতির প্রধান কন্ট্রাডিকশন জামাত এই জায়গাতে স্বাধীনতা বিরোধীরা এই জায়গাতে নিয়ে গেছে যে তারা বলতে চায় 71 মুক্তিযুদ্ধ ছিল না, 71 গন্ডগোল ছিল, 71 একটা ভাইয়ে ভাই একটা ঝগড়া ছিল। 71 কে এমন ভাবে, এমনকি জামাতের একে মৌলানা বলবো কিনা, মানুষ কিন্তু পাইলে পরে ওকে শিক্ষা দিয়ে দিবে, এর নাম বোধহয় ইব্রাহিম। আমি এর আর এখন মৌলানাও করতে চাই না। ও বলতেছে যে মুক্তিযুদ্ধের প্রজন্ম সবচেয়ে নিকৃষ্ট, মুক্তিযুদ্ধের নেতা সবচেয়ে নিকৃষ্ট, মুক্তিযুদ্ধ সবচেয়ে মহাপাপীদের মানে কর্মকাণ্ড। এই যে এই ধরনের রাজাকারের বাচ্চা, আমার মনে হয় তার মার বোধহয় পাকিস্তানে কোথাও বিয়া হয়েছিল 71-এ, সেই লোকটি যারা, এবং যে এসে বলতেছে 16ই ডিসেম্বর হলো কালো দিবস। এবং আপনি শুনলে অবাক হবেন, আমি খবর নিলাম ঢাকা শহরে আগে যখন 16ই ডিসেম্বর আসতো
পহেলা ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত হাজার হাজার লাখ লাখ পতাকা রাস্তাঘাট পর্যন্ত দোকানে বিক্রি হইতো। এখন আর বাংলাদেশে এইবার আর কোনো পতাকা, স্বাধীনতার পতাকাও বিক্রি হচ্ছে না, পতাকা পাওয়াও যাচ্ছে না। এই যে অবস্থাটা চলতেছে, কাজে এখন মূল কন্ট্রাডিকশনটা 71টা সঠিক ছিল না 71টা বেঠিক ছিল, এই জায়গাতে হবে বাংলাদেশের আগামী ইলেকশনটা। বিএনপি কেও যদি করতে হয়, দেশ বাঁচাতে হয়, বিএনপি কেও তারেক রহমানের কথার পথ ধরে, জনাব তারেক রহমানের কথার পথ ধরে সেই জায়গাতে যাইতে হবে। বিএনপি কে বলতে হবে 71 সঠিক ছিল, আর 71-এর বিরোধী যারা ছিল তারা ছিল এই দেশের শত্রু। কাজে 71 চাই কে চাই না, এই দুইটার মধ্যে একটা ভোট হবে এবার। মুক্তিযুদ্ধ ভালো নাকি রাজা, এই মানে দালাল আলবদর ভালো, মুক্তিযোদ্ধা ভালো নাকি আলবদর রাজাকার ভালো, এর মধ্যে ডিফারেন্স করে একটা ভোট এই দেশে হবে। আমি বললাম খুব ক্লিয়ার, এবং দ্যাট উইল বি দ্য ফাইনাল ভোট। যে দেশে 71 থাকবে, মুক্তিযুদ্ধ থাকবে, নাকি 71 বিরোধীরা পূর্ব পাকিস্তান থাকবে, আলবদর রাজাকার থাকবে, এইখানে হবে ডিভিশনটা। খুব ক্লিয়ার কথাটা আমি বললাম। দলটি প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে বলা হয় মেজর জিয়া হিসাবে, যিনি সবচেয়ে বেশি গৌরবান্বিত। আই মেজর জিয়া ডু হিয়ার বা ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, প্রথমে নিজের নামে, পরে বঙ্গবন্ধুর নামে, অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিএনপি কে কিন্তু শেষ পর্যন্ত এই জায়গাতে দাঁড়ায়, এবং আগামীতে ইত্যাদি দাঁড়াতে হবে যে আমরা জিয়াউর রহমানের দল, জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠিত করেছিল, এবং আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। যে কারণে তারেক রহমানের যে কথাটা বলছেন, এর এই ব্যাপারে, মুক্তিযুদ্ধের ব্যাপারে এবং জামাতের ব্যাপারে আর কোনো সুন্দর কথা হতে পারে না। আমি আপনাকে কথাটা খুব সঠিকভাবে বলি, আমার দল 1 বছর যাবত আমাকে বিভিন্ন ভাবে করছে, আমি এতে কোনো মাইন্ড করি নাই, কারণ আমার সর্বশেষ একটা দুঃসময় গেছে। কারণ যখন রাজাকার আলবদররা আমার সাথে কিছুতেই পারে নাই, আমার নমিনেশন ঠেকাইতে পারে নাই, আমাকে দল থেকে বহিষ্কার করাইতে পারে নাই, যখন আমাকে করতে পারে নাই, তখন ভিন্ন পথে হাঁটার চেষ্টা করছে। সেই ভিন্ন পথে আমি যখন খুব একটা অসুবিধাজনক সময়, সারা বাংলাদেশের মানুষ যখন মনে করছিল যে আমি খুব অসুবিধায় পড়ে গেছি, তখন কি টোটাল দল আমার পক্ষে দাঁড়াইছে। এই গতকালকে টোটাল দল, আমি সেই কারণে দলের প্রতি, দলের নেতা জনাব তারেক রহমানের প্রতি, মহাসচিবের প্রতি, এবং দলের যে আইনজীবীরা, সিনিয়র আইনজীবীরা যারা আমার সঙ্গে গিয়েছেন এবং যাদেরকে যাইতে দেওয়া হয় না, আমি বললে 1000-এর বেশি আইনজীবী যাইতো, কিন্তু 1000-এর বেশি, আমি কথাটা বললাম, কিন্তু সব যেতে চাইছিল সুপ্রিম কোর্টে, কিন্তু যাওয়ার মতো পরিবেশ নেই ওখানে, একটা লিমিটেড সংখ্যক আইনজীবীকে দেওয়া হয়েছে। আমি কথাটা বলে আলো পরে বুঝেন। কাজেই দল আমার পক্ষেই এখন দাঁড়াইছে, কাজে আমি পূর্বের কথা ভুলে যেতে চাই দলের। এখন আল্লাহ রসুল ধর্ম, আমার ধর্মের পরেই আমি যেহেতু আদালতে গত 46 বছর যাব, আমি 1969 সনের 31শে আগস্ট থেকে উকালতি করি, কাজেই 47 বছর যাবত এই আদালতেই আমার জীবন জীবিকা চলে, আমার সন্তানের লেখাপড়া, শিক্ষা দীক্ষা, ভাত খাওয়া চলে। আর এই আদালত ছাড়া একটা দেশ চলতে পারে না, আল্লাহর পরেই আদালত। কাজে আদালতকে আমি অসম্মান করতে চাই না, যুদ্ধটা আমার আদালতের বিরুদ্ধে না, কথাটা খুব ক্লিয়ার। আমার যে আজকের যুদ্ধটা যে কোনো কারণে এই জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আমার যুদ্ধটা কোনোদিনই আদালতের বিরুদ্ধে না, এবং বিরুদ্ধে যাবেও না। যেহেতু আদালত মনে করছে এই কথাটা হয়তো বা আমারও হয়েছে, ত্রুটি হইতে পারে, আমি সরি বলে ফেলছি। আমার কথাটা আদালতে ডক্টর কামাল থেকে যত বড় লয়ার আছে, সবাই কথা বলতে গিয়ে কোনো ধরনের স্লিপ করলে বলে ফেলে, মাই লর্ড আই এম সরি। কাজে এটা কোনো অসম্মানের, আমিও সরি বলে ফেলছি আদালতের। ঠিক আছে, আদালত আমাকে সম্মানজনক ভাবেই আমাকে অব্যাহত দিয়েছে, সম্মানজনক ভাবে। আর আরেকটা কথা আপনাকে বলি, আমি কিন্তু একটা দল করি, যেহেতু দল আমাকে নমিনেশন দিছে, দল আমাকে দলের উপদেষ্টা বানাইছে, এই দলের পরিচয়ে যেহেতু আমি চলি, কাজে দল যখন একটা সিদ্ধান্ত দেয়, এটা আদালত সম্পর্কেই হোক আর যে কোনো কিছু হোক, আমাকে সেই সিদ্ধান্তটা মানতে হয়। কারণ আমি এমন একটা মানুষ, যতক্ষণ পর্যন্ত আমি দলে আছি, যতই কঠিন মানুষ হয়ে থাকি, শেষ পর্যন্ত আমি দলের সিদ্ধান্ত মানবো। তা না হলে দলের না 70,000, 7 লাখ না 30 লাখ। সেই প্রশ্নে যাওয়ার আগে আমি বলতে চাই, যারা এইসব কথা বলতেছে, এদের রক্তের মধ্যে মুক্তিযুদ্ধের ত্রুটি আছে, অর্থাৎ পাকিস্তানি পাঞ্জাবিদের রক্তের সঙ্গে এদের পূর্বপুরুষ এবং এদের রক্ত অনেকেরই যুক্ত, রক্তের মধ্যে এদের ত্রুটি আছে। কাজে এইটা আমি প্রতিষ্ঠিত করতে চাই। 2026 সনের 12ই ফেব্রুয়ারি যদি ইলেকশন হয়, সেই ইলেকশনে ওই যে বলতেছি আমি, যে আমি 71 চাই, মুক্তিযুদ্ধ চাই, আরেকজন মুক্তিযুদ্ধ চায় না, সেইটার ভোটটার উপরে নির্ভর করবে বাংলাদেশ কোন পক্ষে আছে।
তাদের কথাটা তখনই প্রতিষ্ঠিত হবে যদি দেখা যায় তাদের কথার উপরে তারা 26 ফেব্রুয়ারি মাসে তারা মেজরিটি পাইছে। কিন্তু আমি আপনাকে আল্লাহর উপরে রেখে চ্যালেঞ্জ করে বললাম, এই রাজাকারের দল, এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ইলেকশনে গেলে পরে আপনি বুঝবেন কত ধানে তাদের কত চাল, এবং মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে সেদিন মানুষ উত্তর দিবে। আর সেই উত্তর দেওয়ার পরে ওই যে আমি বলছি, পার্লামেন্টে যদি আমার দল যায়, আমাদের দলের নেতা যদি প্রধানমন্ত্রী হয়, দেশ নেত্রীকে যদি আল্লাহ বাঁচায় রাখে, তিনি যদি আমাদের সবার মাথার উপরে থাকেন, তাহলে ওই যে আমি বলছি দেখবো রাজাকারের বাচ্চারা কিভাবে এই দেশে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে। এই দিনটার জন্য অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, ওই দিনটা বাংলাদেশের মানুষ কি বলে মুক্তিযুদ্ধ, ওই দিনটার জন্য। কারণ এদের মুখ আমি থামাইতে পারি, এদের যে চেহারাগুলো আমি দেখি, আগে কোনোদিনই এদের চেহারা দেখি নাই। তবে আমার মনে হয় এরা বোধহয় পাঞ্জাবে অথবা বেলুচিস্তানে অথবা করাচির কোনো জায়গায় ছিল, 5ই আগস্টের পরে এদেরকে ছাড়া হয়েছে এখানে, এটা হলো আমার ধারণা। আমি আপনার আজকে মনটা আমার এইরকম যে 16ই ডিসেম্বর আজ থেকে মাত্র 7 দিন পরে, সেই 16ই ডিসেম্বরে পতাকা নাই, গান নাই, কিচ্ছু নাই, মুক্তিযুদ্ধের কোনো অনুষ্ঠান নাই, টেলিভিশনে নাই, কিচ্ছু নাই। অথচ আমি এই 9ই ডিসেম্বর, আপনি যদি শুনতে চান আমি বলি, এটা বলি আমি শেষ করতে চাই আপনার প্রশ্ন না থাকলে, এই 9ই ডিসেম্বর আমার মুক্তিযুদ্ধের শেষ যুদ্ধটা করছিলাম। সেই যুদ্ধটা করছিলাম আমি কালনি কুশিয়ারার পারে, আজমিরিগঞ্জ, কাকালচেউ, জয়সিদ্ধি, কাঠখাল, অর্থাৎ যে নদীটা ভৈরবে আসছে, আজমিরিগঞ্জ থেকে ভৈরব যে নদীটা আসছে পূর্ব দিক থেকে, যেটা কালনি কুশিয়ারা হয়ে পরে আইসা মেঘনায় পড়ছে চাতল পাড়ের কাছে, সেই নদীর পারে কাঠখালে একটা যুদ্ধ করছিলাম আমরা। কাকালচেউ থেকে চেয়ারম্যান, কাকালচেউ ছিল তখন নুরুল হক ভূঁইয়া, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তার ছোট ভাই তখন 10-এ পড়তো, তার নাম মেজবাউদ্দিন ভূঁইয়া। আমি সেই বাড়িতে গেছিলাম, আজমিরিগঞ্জের রাজাকাররা আমার কাছে সারেন্ডার করবে, কারণ আমাদের এলাকা থেকে তখন পাঞ্জাবিরা সব পালায় গেছে, রাজাকাররা অসহায়, সমস্ত রাজাকাররা আমার কাছে সারেন্ডার করতে চায়, কারণ তারা মনে করে ফজলুর রহমানের কাছে সারেন্ডার করলে জানটা বাঁচাইয়া জেলখানায় পাঠায় দিব, অন্ত হত্যা করবেন। সেই কারণে রাজাকাররা, আজমিরিগঞ্জের রাজাকাররা আমার কাছে সারেন্ডার করতে চাইছিল। আমি কাকালচেউ গেছিলাম, হঠাৎ করে শুনলাম যে সুনামগঞ্জ পতনের পরে, সুনামগঞ্জে কে পতন করছে ওই সব রাজাকারের বাচ্চারা তো ওইগুলো জানে না। সুনামগঞ্জের পতনের মূল নায়কের নাম ছিল মেজর মুতালিব। মেজর মুতালিব, তার নেতৃত্বে মীর শওকত আলীর নির্দেশে 5 নম্বর সেক্টর কমান্ডার, সেইখানে যুদ্ধ হইয়া 7ই ডিসেম্বর সুনামগঞ্জের পতন হয়েছে, পাক বাহিনী পিছাইয়া আসছে। সেই পাক বাহিনী স্টিমারে আমি কেউ গুলি করার সাহস পায় নাই, 100 মাইল পথ তারা আইসা পড়ছে, পানি দিয়া স্টিমার, 3টি স্টিমার, আমরা মাত্র 3 জন মানুষ। আমি কমান্ডার, আমার ডেপুটি কমান্ডারের নাম নেহারেন্দু দেবনাথ, আমার আরেক কমান্ডারের নাম হলো আবু তাহের ঠাকুর। এই 3 জন, তাদের 2 জনের হাতে 2টা LMG, আমার হাতে হলো একটা স্ট্যান্ড গান। শত শত মানুষকে পারে শোয়া দিলাম, 7 কিলোমিটার জায়গা দৌড়ায় আইসা আমি আমার নিহারেন্দু দেবনাথ ডেপুটি কমান্ডারকে বললাম, প্রথম গুলিটা করবা, এইটা হলো যুদ্ধের জয়, অথবা যুদ্ধের জয় করতে পারবো না সেটা, প্রথম গুলিটা করবা মাস্টার ব্রিজে, যদি সারং উড়াই দিতে পারো যুদ্ধে জয়। এবং যে কথা সেই কাজ, আমাদের সামনে স্টিমার গুলা যখন নদীতে আসছে, শত শত ছেলে মেয়ে আমরা লাঠি দিয়ে শোয়া দিছি, পানি থেকে যাতে দেখা যায় শত শত মুক্তিযোদ্ধা, কিন্তু মুক্তিযোদ্ধা মাত্র 3 জন। আসার সঙ্গে সঙ্গে আমি একটা সিঙ্গেল ফায়ার দিলাম, ফায়ার বলার সঙ্গে সঙ্গে নিহারেন্দু দেবনাথ তার LMG থেকে পরপর 3টা ব্রাশ করলো মাস্টার ব্রিজে, মাস্টার ব্রিজ সহ সারং উড়ে গেল, স্টিমার ঘুরতে মারলো। এর মধ্যে আবু তাহের ঠাকুর পরের 2টাতে 2টা গুলি করলো, আগুন ধরে গেল। পাক বাহিনী আমাদের কাছে 3 জনের কাছে 170 জন পাক বাহিনী এবং মিলিশিয়া সারেন্ডার করলো। সেই যে যুদ্ধ, হ্যাঁ অবশ্যই বিখ্যাত যুদ্ধ, কালনি কুশিয়ারার যুদ্ধ, ফজলুর রহমান কমান্ডার, 170 জন পাক বাহিনী এবং মিলিশিয়া ধরছে। আর এখন যদি রাজাকারের বাচ্চারা কই দেশে কোনো যুদ্ধ হয় না, রাজাকারের বাচ্চারা। 9ই ডিসেম্বর আমি হাজার হাজার মানুষ সাক্ষী আছে এখনো, আমার ধারণা এখনো যারা ওই যুদ্ধটা দেখছে, 3 থানা, ইটনা, মিটামো, নষ্টগ্রাম, আজমিরিগঞ্জ, খালিয়াজুড়ি, লাখাই, 10,000 20,000 মানুষ এখনো জীবিত আছে। কাজে আমি বলছি যে যুদ্ধ করে আমরা দেশটা স্বাধীন করছি, বাঙালি জাতির দেশটা স্বাধীন করলাম, লাখ লাখ লোক শহীদ হলো, লক্ষ লক্ষ মা বোন ইজ্জত দিল, সোনার বাংলা পুরে ছাই হলো, মুক্তিযোদ্ধারা বাংকার থেকে থেকে যুদ্ধ করে যে দেশটা স্বাধীন করলাম। ডিসেম্বর মাস, আজকে মনে হয় আমি পূর্ব পাকিস্তানে আছি, আমি অভিশাপ দেই, আমি এই সরকারকে অভিশাপ দেই,
দিনের বিচার হবে যে সরকার ওই বলে যে কালো দিবস পালন করবে 16ই ডিসেম্বর, তারপরে এই সরকার নিশ্চুপ থাকে, আমি সরকারকে অভিশাপ দিই। আমি একজন মুক্তিযোদ্ধা, আমার অন্তর পুড়ে যায় বন্ধুরা। কি বলবো আমি? 16ই ডিসেম্বর কালো দিবস, সারা পৃথিবী দেখছে বিজয় দিবস পালন হয়েছে রেসকোর্স ময়দানে। পাকিস্তানের বাহিনী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল্লাহ খান নিয়াজির রিভলভার পায়ের কাছে রাখে আমাদের মিত্র বাহিনী এবং মুক্তি বাহিনীর যৌথ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল যুগদুর সিং ওনার কাছে আত্মসমর্পণ করছে। এটা কালো দিবস। রাজাকারের বাচ্চারা, আচ্ছা একদিন আসবে দিন, this time will come, you can bluff some men for many times but many men for sometimes but not all men for all times। মুক্তিযুদ্ধ আসবে, মুক্তিযুদ্ধ জয়লাভ করবে। এই সত্যকে অস্বীকার যদি করে তাহলে সেই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট ফজলুর রহমান আপনাকে। নিশ্চয়ই আরো অনেক অসংখ্য গল্প শোনার বাকি রয়েছে নতুন প্রজন্মের আপনাদের মতো মানুষদের কাছ থেকে।